নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটা ইদানিংকালে অন্যতম একটি চর্চিত বিষয় যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস এটা কিছুদিন আগে নোটিফিকেশান বেরিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল একটি নতুন স্টেট কনস্টিটিউয়েন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস এটা তৈরি করার কথা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন। সেই অর্ডারটা আপনাদেরকে একটুখানি আমি দেখাবো। সেই অর্ডারে যেটা বলা আছে যে এরপরে যেটা আগে ছিল ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1 এবং স্পেশাল রেভিনিউ সার্ভিস স্পেশাল রেভিনিউ অফিসার গ্রেড 2 এবং স্পেশাল রেভিনিউ অফিসার গ্রেড 1 এই সবকটা মানে পোস্ট নিয়ে এখন একটা নতুন সার্ভিস তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বা WBLRS। এই WBLRS যেখানে হবে সেখানে স্পেশাল রেভিনিউ অফিসার গ্রেড 1 এবং স্পেশাল রেভিনিউ অফিসার বা SRO2 SRO1 এই সার্ভিসগুলো থেকে অফিসাররা এখানে এই সার্ভিসে আসবেন। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে যেই টপিক, কেন আমি এই টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আমাকে বহু ভাই বোনেরা বলেছেন, এর আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে একটা ছোট্ট লেখা দিয়েছিলাম যে এর ফলে যে সার্ভিসটা হলো তার ফলে কি উপকার হতে যাচ্ছে, একটা ব্রিফ আইডিয়া আমি দিয়েছিলাম। এবং আমার একটা প্ল্যান ছিল যে যেদিন অর্ডারটা বেরিয়েছিল ইনফ্যাক্ট সেদিনই আমি দিয়েছিলাম, এবং আমার একটা প্ল্যান ছিল যে আমি আস্তে আস্তে একটা এটার উপরে একটা ভিডিও বানাবো, এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু এই ভিডিওটা। প্রথমে যেটা বলবো যে আগে কিভাবে রিক্রুট হতো বা এখন কিভাবে যেটা নিয়োগ হয়। মেনলি এই সার্ভিসটা অর্থাৎ WBSLRS গ্রেড 1 ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, সেখানে কিন্তু অ্যাট প্রেজেন্ট যেভাবে হয় সেটা হচ্ছে WBCS গ্রুপ সি সার্ভিস থেকে, যে গ্রুপ সি ক্যাটাগরি আছে সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্টটা হয়। ইনিশিয়াল ডেজিগনেশন কি থাকে, রেভিনিউ অফিসার হিসেবে তারা নিয়োগটা পান, এবং কোথায় মেনলি পোস্টেড হয় তাদের ব্লক ল্যান্ড রিফর্মস অফিসে, সেখানে যেটা BLRO অফিস যেটা বলা হয় সেখানে মেনলি তাদের পোস্টিংটা হয়। এছাড়া কিছু অফিসার তারা কখনো হেডকোয়ার্টার বা SDLR অফিস বা অন্যান্য জায়গায় থিকা টেন্ডেন্সি থেকে শুরু করে কিছু অন্য যে ট্রাইব্যুনালসগুলো আছে সেখানে কিছু আরও পোস্টিং হয়, সেটা খুব সামান্য, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু BLRO অফিসেই তাদের পোস্টিংটা হয়। তো এইটা অ্যাট প্রেজেন্ট এইভাবে হতো, এবং অ্যাট প্রেজেন্ট কি প্রমোশনাল স্কোপ যেটা আছে বা ছিল সেটা আমি একটুখানি আপনাদেরকে বলবো। রিক্রুটমেন্টটা যেটা হতো সেটা হচ্ছে আরও হিসেবে, এবং স্কেল যেটা ছিল সেটা হচ্ছে 14 নম্বর স্কেল। এখান থেকে অ্যাট প্রেজেন্ট যেটা 6 থেকে 7 বছর সময় লাগে যে একটা জেনারেল ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট হন বা যারা অফিসার হন তাদের কিন্তু মোটামুটি 6 থেকে 7 বছর সময় লাগে এখন। এর আগে আরও বেশি লাগতো যে SRO2 হতে, SRO2 অর্থাৎ স্পেশাল রেভিনিউ অফিসার 2, এবং পোস্ট হেলথ যেটা হয় সেটা হচ্ছে BLRO হিসেবে তাদেরকে কাজ করতে হয় ব্লকে, এবং স্কেল যেটা থাকে সেটা হচ্ছে 15 নাম্বার স্কেল থাকে, যেটা আগের প্রিভিয়াস যেটা 15 নম্বর স্কেল যেটা ছিল সেটা থাকে। এরপরে এই SRO2 থেকে দুটো দিকে প্রমোশন হয়, একটা হচ্ছে WBCS এক্সিকিউটিভ হিসেবে প্রমোশন হয়। অ্যাট প্রেজেন্ট 5 থেকে 6 বছর লাগে SRO2 থেকে হওয়ার পর। আমি খুব গ্রস হিসেবেই বলছি, কারোর হয়তো একটু কম লাগতে পারে, কারোর একটু বেশি লাগতে পারে, এটা নিয়ে কারোর হয়তো দ্বিমত থাকতে পারে, কারণ এটা ডিপেন্ড করে ভ্যাকেন্সি কিরকম থাকছে। কোনোবার জয়েন্ট ভিডিও থেকে প্রমোশনটা বেশি হয়, কোনোবার আরও থেকে SRO2 থেকে প্রমোশন বেশি হয়, ফলে এইটা একটা থাকে। ফলে আমি অ্যাভারেজ বলছি 5 থেকে 6 বছর লাগে। আগে যেটা ছিল যে SRO2 থাকার পরে 6 বছর হিসেবে SRO2 থাকতেই হতো, তারপরে এক্সিকিউটিভের প্রমোশন হতো। এখন সেটা নেই, এখন যে ক্লজটা আছে আরও এবং SRO2 মিলিয়ে 6 বছর থাকতে হবে, এবং SRO2 হিসেবে মিনিমাম 1 বছর তাকে পোস্টিংটা থাকতে হবে, এটাই এখন নিয়ম আছে। এর ফলে দুটোভাবে হয়। আর SRO2 থেকে SRO1 হতে আর একটু বেশি সময় লাগে, যেহেতু SRO1 এর পোস্টটা অনেকটাই কম, সেখানে 6 থেকে 7 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 7 থেকে 8 বছর সময় লাগে। SRO1 হওয়ার পরে ওনারা যে পোস্টগুলো হোল্ড করেন মেনলি হচ্ছে SDLRO পোস্ট বা সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিসার হিসেবে ওনারা কাজ করেন, এবং কোনো কোনো ক্ষেত্রে খুব কম ডিস্ট্রিক্টেই কিন্তু ডেপুটি DLRO পোস্টেও কিন্তু ওনারা কাজ করেন। এছাড়া SRO1 হিসেবে হেডকোয়ার্টারে এবং DLRS-এ তাদের পোস্টিং হয়।
এবং আরও কিছু কিছু জায়গায় কখনো স্পেশাল এলেও এই সমস্ত পোস্টেও কিন্তু সেই SRO1রা পোস্টিংটা পান। তাদের স্কেলটা হচ্ছে 15 নম্বর স্কেল। অর্থাৎ SRO2 হিসেবে বর্তমানে দুটো দিকে যাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ হিসেবে প্রমোশন, আর একটা হচ্ছে SRO1 হিসেবে। এবং এক্সিকিউটিভ হিসেবে যেই প্রমোশনটা উনি পেয়ে যাচ্ছেন কোনো অফিসার, তারপরে যেটা এক্সিকিউটিভ যারা ফ্রেশার থাকে তাদের মতো করেই হবে, 8 বছর বাদে ডেপুটি সেক্রেটারি এবং 16 বছর বাদে জয়েন্ট সেক্রেটারি, যেটা থাকছে অ্যাট প্রেজেন্ট যেটা CS অনুযায়ী সেভাবে হচ্ছে 8 বছর বাদে 17 নম্বর স্কেল, 16 বছর বাদে 18 নম্বর স্কেল, এই নিয়ম অনুযায়ী হচ্ছে। অর্থাৎ এক্সিকিউটিভ হিসেবে যদি জয়েনিং এর পর কারোর যদি 16 বছর সময় থাকে সে কিন্তু 18 নম্বর স্কেল অবধি যেতে পারছে। অর্থাৎ কেউ যদি খুব কম বয়সে আরও হিসেবে জয়েন করে তার প্রমোশনাল স্কোপ বেশ ভালোই বর্তমানে, কিন্তু যাদের একটু বয়স হয়ে যায় জয়েন্ট চাকরিতে জয়েন করতে তাদের সেভাবে ম্যাক্সিমাম SR1 অবধি বা এক্সিকিউটিভ হিসেবে তাদের সার্ভিস লাইফ শেষ হয়ে যায় বর্তমানে। এবং সেই নিয়ে একটা দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল, ক্ষোভ ছিল যে এখানে যেহেতু এই সার্ভিসের গুরুত্ব অপরিসীম এবং এখানে কিন্তু একটা এর ভীষণ গুরুত্ব, সত্যি কথা বলতে গেলে আপনারা যারা দেখেছেন যে, এবং প্রচুর কাজের চাপও থাকে এবং ভ্যারাইটি রকমের কাজ থাকে, সেই হিসাবে এই সার্ভিসটার একটা সার্ভিস হিসাবে রেকগনিশন এটা অনেক দিনের দাবি ছিল এবং সেই দাবিটা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছেন। এটা খুবই একটি আনন্দের কথা। এরপরে প্রেজেন্ট সিনারিওতে কি দাঁড়াচ্ছে এটা আমরা যদি একটুখানি বলি। প্রেজেন্ট সিনারিওতে যেটা অর্ডার অনুযায়ী বলছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু WBCS গ্রুপ এক্সামিনেশন প্রবাবল। এটা আমি আবারও বলছি, এটা প্রবাবল, কারণ অর্ডারে লেখা আছে যে এটা কিভাবে রিক্রুটমেন্ট হবে সেটা এখনো ঠিক হয়নি, পাড়ের সঙ্গে আলোচনা করার পরে ঠিক হবে। কিন্তু এটা আমার অভিজ্ঞতা এবং যেটা সবাই মোটামুটি যেটাই বুঝছেন যে এটা হয়তো WBCS গ্রুপে একটা পরীক্ষা মানে একটা পোস্ট হিসেবে অ্যাড হবে, হয়ে সেখান থেকে রিক্রুটমেন্ট হবে। 2021-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, আমরা এটা এক্সপেক্ট করি 1 বছরের মধ্যে এই জিনিসটা ফাইনালাইজ হয়ে 2022-এর যেটা বেরোবে সেখানে কিন্তু একটা নতুন পোস্ট, নতুন সার্ভিস WBLRS সার্ভিস সেটা আমরা দেখতে পাবো। এবং কত থাকবে সেটা বলা আছে 20% টোটাল ক্যাডার, যেটা যতটুকু আমরা জানি যে মোটামুটি 2200 মতো ক্যাডার আছে সমস্ত WBSLRS গ্রেড 1 SR2 SR1 মিলিয়ে। সেটার মোটামুটি অ্যাপ্রক্সলি 400 থেকে 450 মতো সার্ভিস এই সার্ভিসের জন্য পোস্ট রাখা হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। এবং সবটাই কিন্তু আমি এটা আন্দাজের বেসিসে বলছি, যে কারণ যেহেতু এটা অর্ডারে লেখা আছে যে পুরোটাই ঠিক হবে এটা আলোচনার ভিত্তিতে, ফলে এই নিয়ে আশা করি কেউ প্রশ্ন করবেন না যে WBCS গ্রুপে এটা হয়ে গেছে কি হয়নি। এটা হয়ে যেতে পারে বলে এটা আমাদের ধারণা, কিন্তু এখনো যেহেতু বলা হচ্ছে যে এটাও কিভাবে রিক্রুটমেন্ট হবে এটা আমরা ধরেই নিই, যেহেতু গ্রুপ সি WBCS থেকে হচ্ছে সেহেতু যেটা আরো রিক্রুটমেন্ট WBCS গ্রুপ সি থেকে হচ্ছে, ফলে SLRS-টা যদি গ্রুপ সি থেকে হয় LRS-টা আশা করি গ্রুপ এ থেকে হবে, এটা আমরা ধরে নিতে পারি, সেই হিসেবে বলা হচ্ছে। এবং যেটা প্রেজেন্ট সিনারিওতে যেটা বলা হচ্ছে যে কন্টিনিউশন অফ রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি, যেটা অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের গ্রুপ সিতেও রিক্রুটমেন্ট হয়, আবার কমার্শিয়াল ট্যাক্স অফিসার সেটা এখন অবশ্য WBRS হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি একটা সময় যে কমার্শিয়াল ট্যাক্স হিসেবে গ্রুপ এতে রিক্রুটমেন্ট হচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স হিসেবে গ্রুপ সিতে রিক্রুটমেন্ট হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসাররা গ্রুপ এতে প্রমোশন হিসেবে যাচ্ছেন। ঠিক সেম প্যাটার্ন অনুযায়ী যদি আপনি ধরি তাহলে ল্যান্ডের ক্ষেত্রেও গ্রুপ এতে রিক্রুটমেন্ট হবে, যেটা LRS হিসেবে ডেজিগনেশন কি হবে সেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড রেভিনিউ হবে কি না হবে সেটা তো সময়ই আমরা জানতে পারবো। গ্রুপ এ থেকে হবে আর গ্রুপ সি থেকেও একটা আরও হিসেবে রিক্রুটমেন্ট হয়ে সেখানে প্রমোশনটা হবে। মোটামুটি এটা বলা যেতে পারে যে এই দিকে যে যাচ্ছে ঘটনাটা। রিডাকশন ইন টাইম টু রিচ স্কেল নাম্বার 16 ফর দ্য রেভিনিউ অফিসার। আগে যেটা হতো 16 নম্বর স্কেল যেতে 14 থেকে 15 বছর সময় লাগতো একজন অফিসারের, 7-14 মিনিমাম, কখনো সেটা 15 বছর হয়ে যেত একজন রেভিনিউ অফিসারের। সেইটা কমে গিয়ে কিন্তু অ্যাটলিস্ট 10 থেকে ম্যাক্সিমাম 8 থেকে 9 কি 10 বছর ম্যাক্সিমাম হবে, তার মধ্যে কিন্তু ওনারা
যেটা গ্রুপ এতে প্রমোশনটা পেয়ে যাবেন যারা এখন গ্রুপ সিতে আছেন, অর্থাৎ 16 নম্বর স্কেলে তারা চলে যেতে পারবেন। যেটা আমরা সিটিওর ক্ষেত্রেও দেখতাম যে 10 থেকে 11 বছর বা 12 বছর ম্যাক্সিমাম তারা কিন্তু সিটিও হয়ে যেতেন। সেরকমই আরোরা কিন্তু 16 নম্বর স্কেলে চলে যেতে পারবেন 10-11 বছরের মধ্যে। ফলে সেই দিক থেকে যারা এখন গ্রুপ সি সার্ভিস করছেন আরও হিসাবে, তাদের কাছে এটা খুবই বড় একটা পাওনা এবং খুবই খুশির খবর। এবং পরবর্তীকালে যারা এই সার্ভিসে আসবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা ওপেন হয়ে থাকছে যে এই খুব তাড়াতাড়ি তারা 16 নম্বর স্কেলে যেতে পারবেন। WBLRS কেন তৈরি হওয়া, কেন জরুরি ছিল, এটা একটুখানি বুঝতে হবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম সার্ভিস একটি স্পেশালাইজ সার্ভিস। এটা কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে তুলনা করলে একটুখানি ভুল হবে, কারণ এই সার্ভিসের অফিসারদের শুধুমাত্র জটিল আইন কানুনই জানতে হয় তাই নয়, এখানে অনেক টেকনিক্যাল খুঁটিনাটিও জানতে হয়। যেমন জমির জরিপ, ম্যাপ বানানো, সেখানে জমির চরিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা ইত্যাদি। সেখানে LR, RS ম্যাপ এবং CS ম্যাপ, সেখানে ক্যাডাস্ট্রাল সার্ভের খুঁটিনাটি বোঝা, সেখানে খানাকুড়ি বুজারত বোঝা, এবং তার সেখানে পুরো টেকনিক্যাল একটা ব্যাপার। সেখানে জমি কিভাবে মাপতে হয়, সেইভাবে সেখানে গান্টার চেন টানতে হয়, সমস্ত কিছু খুঁটিনাটি সেখানে জানতে হয়। এটা কোনো একটা স্পেশালাইজ জব, এবং সেখানে পুরো দেখে আপনার এবং কোর্ট কেসের ম্যাটার, কোর্ট কেস নিয়ে বিভিন্ন রকমের সেখানে অর্ডার শিট কী করে লিখতে হয়, সেখানে কোর্টে কীভাবে প্রসিড করতে হয়, LRTTতে কীভাবে প্রসিড করতে হয়, হাইকোর্টে কীভাবে প্রসিড করতে হয়, এই সমস্তগুলো কিন্তু জানতে হয়। এবং সেখানে একটা কোয়াসি জুডিশিয়াল কাজ করতে হয়। ফলে সেই ক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু অবশ্যই একটা স্পেশালাইজ জব, স্পেশালাইজ সার্ভিস। যেটা হতো যে আগে যেহেতু এখানে পদোন্নতি বা প্রমোশনের সম্ভাবনা সেভাবে উজ্জ্বল থাকতো না, তাহলে অনেক দক্ষ অফিসার 10, 11, 12, 13 বছর, 14 বছর চাকরি করেও অনেকে কিন্তু এক্সিকিউটিভের প্রমোশন পেয়ে চলে যেতেন, বা অনেক অফিসার আবার WBCS পরীক্ষা দিয়ে অন্য সার্ভিসে চলে যেতেন। ফলে যেটা হতো যে একটা দক্ষ অফিসার যারা দীর্ঘদিন এই সার্ভিসে চাকরি করার পরে আবার যেহেতু প্রমোশন এখানে 16 নম্বর স্কেলে যাওয়ার সম্ভাবনা অনেক দেরি হতো, সেখানে কিন্তু অনেক অফিসার অন্য সার্ভিসে চলে যেতেন। এর ফলে যেটা হতো যে এই সার্ভিসের একটা লার্জ পুল, একটা ট্রেন্ড অফিসার, একটা স্পেশালাইজড অফিসারের লার্জ পুল কিন্তু অন্য সার্ভিসে চলে যাওয়ার জন্য এটা সার্ভিসের ক্ষতি হচ্ছিল লং টার্মে। আবার নতুন অফিসাররা এসে অনেক বছর শিখে টিকে যেটা হতো আবার তারা চলে যেত। সেইটা আটকানো জরুরি ছিল, এবং অনেক দিনেরই একটা দাবি ছিল যে যারা এত বছর ধরে এই কাজটা শিখলো তারা কিন্তু এই সার্ভিসে থাকবে এবং তাদের যোগ্য সম্মানটা পাবে এবং সেই পদগুলো তারা পেতে পারবে। এই দাবিটা অনেকদিন ধরেই ছিল এবং সেটা সরকার এটা মেনে নিয়েছেন। এটা খুবই একটা আনন্দের এবং এটা একটা খুবই যথোপযোগী এবং সময়োপযোগী একটা সিদ্ধান্ত বলে এটা আমাদের মনে হয়েছে। এরপরে যেটা হবে, পরিবর্তনগুলো হতে যাচ্ছে, এটা বলাই যেতে পারে যে WBCS গ্রুপেতে আরও একটি সার্ভিসের সংযোজন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও মোড অফ রিক্রুটমেন্ট, আবারও বলছি, মোড অফ রিক্রুটমেন্ট কী হবে সেটা পরিষ্কারভাবে লেখা আছে যে ভবিষ্যতে ঠিক হবে, কিন্তু এটা আমাদের ধারণা যে WBCS গ্রুপের মাধ্যমেই এর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সেকেন্ড সেটা হচ্ছে সার্ভিস হয়ে যাওয়ার ফলে এই সার্ভিসের অফিসাররাই SDLRO থেকে শুরু করে ডেপুটি DLRO, DLRO এই পদগুলিতে বসতে পারবেন জেলার ক্ষেত্রে। আগে যেটা হতো SDLRO SR1 থেকে হলেও ডেপুটি DLRO ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভরা হতো, কোনো ক্ষেত্রে SR1 হতো, আবার অনেক ক্ষেত্রে SDLRO পোস্টেও কিন্তু এক্সিকিউটিভ অফিসার বসতো। ফলে সেক্ষেত্রে এই পোস্টগুলো কিন্তু এখন এই সার্ভিসের অফিসাররাই পাবেন, এবং DLRO তো অবশ্যই ADM LR বা DLRO হিসেবে বসতো, সেখানেও কিন্তু এখন এই সার্ভিসের সিনিয়র অফিসাররাই কিন্তু বসতে পারবেন। এছাড়া ডাইরেক্টরেটের ক্ষেত্রে যদি কথা বলি, আগে যেটা হতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, এই সমস্ত পদগুলি কিন্তু বর্তমানে যেটা হতো সেটা হচ্ছে এক্সিকিউটিভ অফিসাররাই এই পদগুলো বসতে পারেন, কিন্তু এই এখন সার্ভিস হওয়ার ফলে কিন্তু এই সার্ভিসের অফিসাররাই এই পদগুলো পাবেন। ফলে ডাইরেক্টরেটেও কিন্তু এই সার্ভিসের অফিসারদের ওপেনিং অনেক খুলে যাবে, এবং দক্ষ অফিসার, এই সার্ভিসের কাজ করা অফিসার, তারাই কিন্তু এখন সিদ্ধান্ত নিতে পারবেন। এটা একদিকে হবে যে যেটা হবে যে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে, এবং এই সার্ভিসের অফিসারদেরও কিন্তু একটা মরাল বুস্টিংটা হবে যে হ্যাঁ, আমি এই সার্ভিসেরই কাজ করে এসেছি এবং এর যে হায়ার পোস্টগুলো আমি বসতে পারবো। ফলে সেদিক থেকে দুদিক থেকেই সেটা কিন্তু একটা ভালো ব্যাপার হতে চলছে।
হতে চলেছে। এবং যেটা বলা যেতে পারে যে এই সার্ভিস থেকে পরবর্তীকালে আইএসএ প্রমোশন পাওয়ার রাস্তাও খুলে গেল অন্যান্য স্টেট কনস্টিটিউয়েন্ট সার্ভিসের মতোই। আগে যেহেতু এটা একটা সাবঅর্ডিনেট সার্ভিস ছিল, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আইএস প্রমোশন হতো না যদি না কেউ এক্সিকিউটিভে চলে যেত। কিন্তু এখন যেহেতু একটা সার্ভিস হয়ে গেল, ফলে এখান থেকেও কিন্তু অন্যান্য যেটা গ্রুপের সার্ভিসের মতো, সেটা রেভিনিউ সার্ভিস হতে পারে, সেটা একটা কোঅপারেটিভ সার্ভিস হতে পারে, সেটা এমপ্লয়মেন্ট সার্ভিস হতে পারে, সেটা লেবার সার্ভিস হতে পারে, সেরকম সার্ভিসের মতোই কিন্তু এই সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু আইএসএ প্রমোশনের রাস্তাটা খুলে গেল। ফলে এই যে পরিবর্তনগুলো হলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যারা এই চাকরি করছেন তাদের জন্য তো বটেই, বিশেষ করে যারা এর পরে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে যাচ্ছ গ্রুপ সি এবং গ্রুপ এর জন্যে, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে এই তথ্যগুলো। বিশেষ করে যখন তুমি কোনো ইন্টারভিউ ফেস করতে যাচ্ছ, যদি এই সম্যক জ্ঞানটা তোমার যদি থাকে যে কিভাবে একটা ডিপার্টমেন্ট কাজ করে এবং সার্ভিস কাকে বলে, সার্ভিস হলে কিভাবে কোন পদগুলো পাওয়া যায়, তার কাজের কি গুরুত্ব, এই পুরো পিকচারটা যদি তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে হবে একটা হচ্ছে কনসেপ্টটা ভালো থাকবে এবং ইন্টারভিউ দেওয়ার সময়ও কিন্তু অনেকটা তুমি অনেক কনফিডেন্ট ওয়েতে এটা দিতে পারবে। ফলে এটা আমি সবাইকেই বলবো, যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, এবং আরও যাতে তোমাদের বন্ধুবান্ধবরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সেটা চেষ্টা করো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, বা আমার যে পার্সোনাল ইমেল আইডি আছে সেখানেও তোমরা ইমেল করে এই সম্বন্ধে আরও জানতে পারো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জয়েন করতে পারো। যদি মনে হলো যে ভিডিওটা তোমার ভালো লেগেছে, অবশ্যই লাইক করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সামনে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস আসছে, সেইটা নিয়ে আমি কিন্তু প্রিলিমসের একটা সিরিজ ভিডিও আমি বের করব খুব তাড়াতাড়ি, এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহে। বন্ধুরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, বন্দে মাতরম।